সেদিকে নজর রাখবো, কারণ এসআইআর সহায়তার জন্য পদ্ম বিধায়কের নাকি দেখা মিলছে না। অভিযোগ এমনটাই। দুবরাজপুরের বিজেপি বিধায়কের নামে নিখোঁজ ডায়েরি। দুবরাজপুর থানায় অভিযোগ কাজল শেখের। ঠিক কি ঘটেছে সুপ্রতিমের কাছ থেকে জানি আরো বিস্তারিত। সুপ্রতিম, দেখো, এসআইআর ক্যাম্পে বিধায়ককে পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে তৃণমূল কর্মীরা দুবরাজপুরের দুবরাজপুরের একটা সই করা কাগজ থানাতে জমা দেয় এবং যেটাতে জানা যায় যে দুবরাজপুরের যে বিধায়ক তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কারণ কেন, যে বিভিন্ন জায়গায় যে এসআইআর এর কাগজপত্র বা বিভিন্ন সার্টিফিকেট সেটা কাছে যে পাওয়া যাচ্ছে না, সেইখানে অভিযোগ দায়ের এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে গিয়ে অভিযোগ দায়ের করা। এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুবরাজপুরের যে বিজেপি বিধায়ক অনুজ সাহা তিনিও কিন্তু আরেকটা পাল্টা অভিযোগ দায়ের করেন। তার কারণ হচ্ছে যে তার যে নাম তাকে কালিমালিপ্ত করা এবং তার পাশাপাশি দুবরাজপুরের যে বিধানসভা নম্বর সেটা লেখা হয়েছে, এই সমস্ত অভিযোগগুলো তিনিও একটি অভিযোগ দায়ের করেন এবং সেখানে বলা হয়েছে যে তিনি কিন্তু দুবরাজপুরে রয়েছেন, সমস্ত মানুষের সঙ্গে রয়েছেন, যে তার বিরুদ্ধে এই ধরনের যে কালিমালিপ্ত করা হচ্ছে সেই কারণে তিনি দেখছেন। তবে দুপক্ষের এই অভিযোগ এবং এক প্রকার অভিযোগের দিকে দুবরাজপুরে কিন্তু রাজনৈতিক মহলদের সরগরম। বেশ, দুবরাজপুর বিধানসভা এরিয়া ক্যাম্প ভিজিট করতে এসেছিলাম। তো সেখান থেকে গ্রামের মানুষের দাবি, আমরা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছি, আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না। একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি, যাই হোক তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে, সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায়েরি রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি মিসিং হয়ে গেছেন, তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন, সেটার জন্য আমরা একটা মিসিং ডায়েরি করি। জেলা সভাধিপতি কয়েকজন তৃণমূলের কর্মীকে নিয়ে এসে দুবরাজপুর বিধানসভার বিধায়ক নিখোঁজ বলে একটি মিসিং ডায়েরি করে গেছে। সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ। তাই আমি মনে করি দুবরাজপুরের মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক হিসাবে আমার জানানো উচিত যে একটা দায়িত্ববান ব্যক্তি এত বড় মিথ্যা অভিযোগ করে যাবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আজকে থানাতে অভিযোগ জানালাম সঠিকভাবে তদন্ত করার জন্য, এবং যেভাবে একজন জনপ্রতিনিধি বিধায়ককে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক। আর বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগ বারে বারে উঠে এসছে যে এসআইআর এর চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। এবার আরো একটা এরকম খবর, অসুস্থ হিঙ্গলগঞ্জের 89 নম্বর বুথের বিএলও। এমনটা অভিযোগ উঠে আসছে যে এসআইআর এর চাপেই হার্ট অ্যাটাক হয়েছে তার, পরিবার অন্তত এমনটাই দাবি করছে। আরো বিস্তারিত জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, তার শারীরিক পরিস্থিতি কিরকম আগে এটা জানতে চাইবো, তারপর জানতে চাইবো পরিবারের কি অভিযোগ। দেখো, এই মুহূর্তে গত পরশুদিন যে পরিস্থিতি ছিল এবং গতকাল আইসিসিউতে ভর্তি ছিল, এবং আজকে তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আগের থেকে কিছুটা স্থিতিশীল হলেও তার কিন্তু কোন রকম যে শারীরিক সমস্যা, সেই সমস্যার থেকে কিন্তু এখনো যথেষ্ট জটিলতা রয়েছে, ডাক্তার এমনই জানিয়েছে। এই যে শঙ্কর সিং বলে হিঙ্গলগঞ্জের যে বিশপুর গ্রাম পঞ্চায়েতের 89 নম্বর যে বিএলও শঙ্কর সিং, তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তিনি অসুস্থ, তিনি বিএলওর কাজ করতে পারছেন না। কিন্তু তারপরে তার যে আবেদন, সেই আবেদনের কোন রকম সাড়া মেলেনি। এরপর তিনি তার সেই অসুস্থতার মধ্যে দিয়ে তাকে কাজ করতে হয়েছে এবং গত পরশুদিন শুক্রবার সারা দিন ধরে তিনি এসআইআর এর কাজ করেছেন গ্রামের ভেতরে ঘুরে ঘুরে, এবং রাত জেগে তিনি অনলাইনে যখন আপলোড করছিল তখন গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ত্রী বাড়িতে তখন একাই ছিল। তার স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে তাকে প্রথমে গ্রামীণ হাসপাতাল এবং তারপরে বসিরহাট হাসপাতাল হয়ে তারপরে কলকাতার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করালে ডাক্তাররা তড়িঘড়ি তাকে আইসিসিউতে ভর্তি করে এবং তার সেই সময় তার শারীরিক অবস্থা খুবই অবনতি ছিল। এবং তারপরে চিকিৎসার ফলে এই মুহূর্তে তার পরিবার থেকে যেটা জানানো হয়েছে যে আগের থেকে অনেকটাই স্থিতিশীল তার শারীরিক অবস্থা, যদিও এখনো সংকট কাটেনি, তবে এখনো বেশ কয়েকদিন তার হাসপাতালে ভর্তি থাকতে হবে বলেই তিনি জানিয়েছেন। বেশ,
আচ্ছা, এই রাজগঞ্জের ভিডিও যার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুন করার অভিযোগ রয়েছে, পরিবার অভিযোগ তুলেছিল, সেই অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও তো আগাম জামিন পেয়েছিলেন, কিন্তু কিভাবে এখনো পর্যন্ত তো জানা যাচ্ছে তাদের নাকি ভুয়ো নথি ছিল সেখানে। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্তের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ভুয়ো নথি মানে আদালতে তিনি ভুয়ো নথি জমা দিয়েছিলেন কি? এমনটাই সন্দেহ করে তদন্তকারী আধিকারিকরা, সেই কারণে সেই নথি ইতিমধ্যেই ফরেন্সিকে এমন পাঠানো হয়েছে এবং গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা যাচ্ছে। কারণ সন্দেহভাজন খুনের ঘটনা, সেখানে প্রশান্ত বর্মন যে ভিডিও জামিনের যে জামিন নিয়েছিল সেই নাকচের জন্য কিন্তু আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের। এবং জামিন নেওয়ার পরবর্তী ক্ষেত্রে বারাসাত আদালতে এবং প্রশান্ত বর্মন যে নথি পেশ করছিলেন, সেখানে কিন্তু যে গেস্ট হাউসের ঠিকানা দিয়েছিলেন, সেদিন রাতে যেখানে ছিলেন সেখানেই কিন্তু সন্দেহ করা হচ্ছে সেই নথি জাল। এবং সেই কারণেই কিন্তু একেবারে তদন্তকারী আধিকারিকের পক্ষ থেকে ইতিমধ্যেই সেটা ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গেস্ট হাউসের মালিক তাকেও দেখে পারে, তার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই গেস্ট হাউসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এমনকি সেই নথি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ফরেন্সিকে পাঠানো হয়েছে। ফরেন্সিকের প্রাথমিক রিপোর্ট, সেখানেও তারা সন্দেহ করছে নথি জাল করা হয়েছে। সেই কারণেই পুলিশের পর্যায়ে একটু উচ্চপদস্থ বৈঠক হয় এবং বৈঠকেই মূলত জামিন নাকচের জন্য কড়া পদক্ষেপ বা কড়া মনোভাব এমনটাই বলা চলে। আগামী সপ্তাহে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারাসাত আদালত দ্বারস্থ হতে চলেছে বিধাননগর পুলিশ, এমনটাই সূত্রের উপর জানতে পারা যাচ্ছে। বেশ, অবশ্যই পূর্ণাঙ্গ রিপোর্টের দিকেও নজর থাকবে। এবং সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত এই রাজগঞ্জের ভিডিও, এবং তিনি তো বুধবার দিন বারাসাত আদালতে আগাম জামিন পেয়েছিলেন, মঞ্জুর হয়েছিল তার আগাম জামিন। আর শনিবার কি হয়েছিল, বিধাননগর এসিজেএম কোর্টে আগাম জামিন কার্যকর হয়েছিল। আর তারপর আত্মসমর্পণ করে ভিডিওর যে দাবাং মেজাজ দেখা গিয়েছিল, সেটা একবার দেখাই আপনাদের। নিউ টাউনের যাত্রাগাছি 30 অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুরও হয়। শনিবার জামিন কার্যকর করাতে বিধাননগরে হাজির হন বিডিও। বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ। 25,000 টাকার 2টি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর হয়। জামিন কার্যকর হওয়ার পরেই বিডিওর দাবাং মেজাজ। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বলছি। এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সংবাদ মাধ্যমকে বলছি, বিচারকের ভূমিকা পালন করবেন না, বেশি টিআরপি বাড়াতে যেও না ভাই। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও। বুধবার বারাসাত জেলা আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। জামিন পেয়ে যান বিডিও। আদালত কক্ষে কেঁদে ফেলেন নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। আদালত চত্বরেও তার কান্না। শনিবার বিডিওর আগাম জামিন কার্যকর। আগের দিন অর্থাৎ শুক্রবার সোনা ব্যবসায়ী খুনের অভিযোগে অসম থেকে আরো একজন গ্রেফতার। বিধাননগর গোয়েন্দা শাখার জালে বিডিও ঘনিষ্ঠ গোবিন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক ধরপাকড় চলছে। পুলিশের দাবি ধৃতেরা বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। এখানেই অনেকের প্রশ্ন, বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত তথ্য প্রমাণ, তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পান? বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু ইচ্ছা, আমি আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেল, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বর্মন মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি সে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বলছি। নিউজ 18 বাংলা।